নমস্কার। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আহ, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমাদের যে টপিকসটা শুরু হয়েছিল, অর্থাৎ প্রথম দুটো ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে কীভাবে পড়তে হয়, অর্থাৎ বিষয়বস্তুটা এবং জ্ঞানচক্ষুর প্রেক্ষাপট দুটো আমাদের হয়ে গিয়েছিল, তাই তো? আজকে তোমাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে যে জ্ঞানচক্ষু থেকে কিভাবে উত্তর লিখতে হয় বড় কোশ্চেন, আর জ্ঞানচক্ষুটা বুঝবে তোমরা কিভাবে। দেখো, সবাই কিন্তু জ্ঞানচক্ষু পড়ছে এবং পড়ে বলছে ভীষণ ইজি, ভীষণ ইজি। কিন্তু আমি তোমাদেরকে বলছি জ্ঞানচক্ষু থেকে কিভাবে উত্তর লিখলে তোমরা সবসময় সবার থেকে আগিয়ে থাকবে। তো চলো শুরু করি। জ্ঞানচক্ষু গল্পটা তুমি যখন পড়ছো, প্রথমে জ্ঞানচক্ষু গল্পটাকে তিনটে ভাগে ভাগ করো। এক, তপনের প্রথম জ্ঞানচক্ষুর উদয়। সেকেন্ড পার্ট, তপনের নিজস্ব শিল্প সত্তা। লাস্ট পার্ট, তপনের আত্ম অভিমান ও আত্ম অনুশোচনা। এখন আমি এটা বললাম, তোমরা এখন বলবে স্যার আপনি কি বললেন, কানের দু সাইড দিয়ে বেরিয়ে গেল। দেখো, আমি ক্লিয়ার করছি ব্যাপারটাকে। দেখবে গল্পটা শুরু হয়েছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটাই তো? দেখো, চোখ বড় হয়ে যাওয়া বা মার্বেল হয়ে যাওয়া কখন হয়? যখন আমরা অবাক হয়ে যাই। আমরা অবাক কখন হই? যখন আমরা কোনো একটা জিনিস সম্বন্ধে সঠিক জিনিসটা আমরা জানতে পারি। অর্থাৎ আমার একটা ধারণা ছিল, সেই ধারণাটা ভেঙে যখন আমার সঠিক ধারণাটা আসে, তখন সেটাকে বলা হয় অবাক হয়ে যাওয়া। যেমন ধরো, তুমি ভাবতে যে মানুষ, একবার ভেবে নাও, প্রথম যখন মানুষ এরোপ্লেন যখন আকাশে উঠলো, প্রথম মানুষ কি ভাবতো যে মানুষ কখনো আকাশে উড়তে পারবে না। কিন্তু যখন প্রথম এরোপ্লেন আবিষ্কার হয়েছিল, তখন মানুষ অবাক হয়ে গিয়েছিল যে মানুষ আকাশে উড়ছে, এটাও সম্ভব। তো মানুষ সেখান থেকে একটা ধারণা নিল যে কি না, মানুষ আকাশে উড়তে পারে। অর্থাৎ মানুষের জ্ঞানচক্ষুর উদয় হলো। ভালো করে বোঝো যে জ্ঞানচক্ষু আসলে কি? তোমার ধারণা, পুরনো ধারণা ভেঙে যে আসল সত্যের মুখোমুখি হওয়া, এটাই তো। তো গল্পটার প্রথম পার্টে তুমি সেটাই সাজাবে তপনকে দিয়ে, প্রথম পার্ট। অর্থাৎ গল্পটা তুমি যখন পড়ছো, প্রথম পার্ট তুমি রেডি করছো কি বলে না, তপন কি জানতো যে সাহিত্যিকরা হয়তো এই জগতের কোনো মানুষ নয়, অন্য কোনো জগতের মানুষ, এটাই তো। কিন্তু যখন তপন জানলো যে তার ছোট মেসোমশাইয়ের মতো সাধারণ মানুষই হচ্ছেন লেখক, তখন তপনের ধারণা, তার মূলে একটা আঘাত পড়ল। অর্থাৎ তপনের গতানুগতিক ধারণায় আঘাত পড়া মাত্রই তপন বাস্তবতার মুখোমুখি হলো। তাহলে প্রথম পার্টটা হচ্ছে যে তপনের প্রথম জ্ঞানচক্ষুর উদয় কখন হয়? শুধু তপন কেন, পৃথিবীর যে কোনো মানুষ যখন সে বাস্তব বা আসল সত্যটা জানতে পারে। তাই গল্পের প্রথম পার্টটা পড়ার সময় তোমরা এটার খেয়াল করবে যে জ্ঞানচক্ষু আসলে কি। এক কথায় জ্ঞানচক্ষু হলো মানুষের বাস্তব সত্যের মুখোমুখি হওয়া। সেকেন্ড পার্ট, শিল্পীর শিল্পসত্তা। সেকেন্ড পার্ট কি পড়বে? দেখো, একজন শিল্পী যখন তার একটা সৃষ্টি করেন, তখন সে তার সর্বরকম চেষ্টা দিয়ে সেটা সৃষ্টি করেন, তাই তো? যখন সে তার সৃষ্টিকে কেউ সুনাম করে, বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ বাহ খুব সুন্দর, তখন শিল্পী মনে মনেই একটা ভীষণ আনন্দ উপভোগ করে, সে উৎসাহ পায়, তাই তো? তো মনে করো যে আমি কোনো একটা নোটস তোমাদেরকে দিচ্ছি, যে নোটসটা আমার লেখাই নয়, আমি অন্য কারো লেখা একটা নোটস তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা বললে আমাকে স্যার নোটসটা দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, ভাষা ভীষণ সুন্দর, আপনি খুব ভালো লিখেছেন। কিন্তু আমি তো জানি নোটসটা আমি লিখিনি। অর্থাৎ এখানে আসল শিল্পীর যে আনন্দ, তার শিল্প সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমি পাবো না।
তাই তপন যখন নিজে গল্প লিখে এবং ভাবে যে তার গল্প পত্রিকায় ছাপা হতে পারে, তপনের শিল্প সত্তা এবং শিল্প সৃষ্টির উৎসাহ তাকে উজ্জীবিত করে। তো গল্পের সেকেন্ড পার্টে তপন গল্প লিখছে এবং সে নিজেকে নিয়ে ভাবছে, তার সৃষ্টি নিয়ে ভাবছে। থার্ড পার্ট, যখন ছোট মেসো কারেকশনের নাম করে পুরো গল্পটাকে আপাদমস্তক চেঞ্জ করে দিয়েছে, তখন তার শিল্পসত্তায় আঘাত লাগলো। অর্থাৎ একজন অর্থাৎ একজন শিল্পীর হৃদয়ে আঘাত লাগলো, তার সৃষ্টিতে আঘাত লাগলো। তখন কি হলো, তার মনোবল ভেঙে গেল এবং সে নিজেকে অপমানিত বোধ করতে থাকলো। তো এখন দেখো, এই যে অপমানিত বোধ হওয়া, এটা কিন্তু তপনের তপনের যে জীবনটা বা জ্ঞানচক্ষু যে গল্পটা, এই জ্ঞানচক্ষু গল্পের লাস্ট পার্টটা হচ্ছে ট্র্যাজিক পার্ট। তাই তপন দেখবে শেষকালে একটা খুব সুন্দর কথা বলছে যে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। মানে তপনের যে আত্মদগ্ধ হওয়া, তপনের যে জীবনের যন্ত্রণা, এটা তপন ভীষণ অনুভব করছিল। কারণ তার ছোট মেসো গল্পটাকে এতটাই চেঞ্জ করেছে যেখানে তপনকে বা তপন সেই গল্পটার মধ্যে ছিল না। তাই গল্পের যখন সুনাম হচ্ছে, তপন বুঝতে পারছে যে এই সুনামটা তার নয়, হচ্ছে তার ছোট মেসোর। তো এই যে ঘটনাটা, এই যে গল্পের তিনটে পার্ট, অর্থাৎ জ্ঞানচক্ষুর উদয় হওয়া, বাস্তব বুদ্ধির উন্মোচন হওয়া, বাস্তবতার মুখোমুখি হওয়া, একজন শিল্পী তার শিল্প সত্তার পরিচয় তাকে উজ্জীবিত করে, এবং গল্পের শেষে ট্র্যাজিক পার্ট এবং প্রকৃত জ্ঞানচক্ষু এবং প্রকৃত বাস্তবতার উদয় হওয়া, একজন শিল্পীর প্রকৃত সত্তা কিভাবে জাগ্রত হয়, এটাই হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের তিনটে পার্ট। তো দেখো, গল্পটা তোমরা এভাবে পড়লে, তো পড়ার পরে তোমাদেরকে কেন এই তিনটে পার্ট আমি বোঝালাম, কারণ দেখো সবাই কি করবে, গল্পটাকে নর্মাল পড়ে নেবে। নর্মাল পড়ে নেওয়ার পরে কি হবে, তারা উত্তর লিখবে। কিন্তু তুমি যখন তোমার নোটস লিখছো, অর্থাৎ তুমি যখন বড় কোশ্চেন বানাচ্ছ, তোমার গল্পের মধ্যে বড় কোশ্চেন, যাই বড় কোশ্চেন পড়ুক না কেন, তার এই তিনটে পার্ট থাকবে। প্রথমেই আসবে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়া, অর্থাৎ প্রকৃত জ্ঞানের উন্মোচন হওয়া, তার আত্মদর্শনটা। দ্বিতীয় হচ্ছে কি না, একজন শিল্পীর শিল্প সৃষ্টির যে আনন্দ, সেটা। তিন নম্বর পার্টে কি আসবে না, 3 নম্বর পার্টে আসবে যে একজন শিল্পীর কাছে এটা কতটা অপমানের যখন তার নামটা থাকে কিন্তু বাস্তবে শিল্পী যে শিল্প স্রষ্টাটা, যে সৃষ্টিটা তার, সেই সৃষ্টিটা তার থাকে না। অর্থাৎ সৃষ্টি তার নয়, কেউ তার নামে চলছে। কারণ কেউ বুঝতে না পারুক, তপন এই গল্পে বুঝতে পারছে যে গল্পটা তার লেখা নয়, গল্পটা লেখা হচ্ছে তার ছোট মেসোর। তাই এটা যে একজন শিল্পীর পক্ষে কত বড় অপমানের, কত বড় দুঃখের, কত বড় লজ্জার, সেই কথাই জ্ঞানচক্ষু গল্পে প্রকাশ পেয়েছে। তো দেখো, 3বার জ্ঞানচক্ষুর উদয়। প্রথম কথা, মেসোমশাই যে একজন লেখক সেটা জানতে পারা, লেখক যে বাস্তব জগতের মানুষ। 2 নম্বর, সেও যে একজন শিল্প সৃষ্টিকর্তা হতে পারে, সে যেন শিল্পী হতে পারে, সেও যে ভালো গল্প লিখতে পারে, তার পরিচয়। 3 নম্বর, তপনের আত্মদর্শন, অর্থাৎ আত্ম অভিব্যক্তি এবং আত্ম অনুশোচনা ও আত্ম অপমান বোধ জাগ্রত হওয়া, এটাও হচ্ছে জ্ঞানচক্ষুর উদয়। তাই জ্ঞানচক্ষু, যদি তোমাদের পরীক্ষাতে এসিকিউ পড়ে যে জ্ঞানচক্ষু আসলে কি, আমি বলেছিলাম যে বিবেকের দৃষ্টি জাগ্রত হওয়া, বিবেক দিয়ে বিচার করা। তোমরা এটাও মনে রাখবে যে জ্ঞানচক্ষু হচ্ছে প্রকৃত বাস্তব সত্যের মুখোমুখি হওয়া। যে ধারণায় সে বশবর্তী ছিল, সেই ধারণা ভেঙে যে তার কাছে প্রকৃত বিষয়টা উন্মোচন হওয়া। তো দেখো, একটা বাস্তব উদাহরণ দিই। আমি জানি না ঠিকঠাক তোমরা বুঝতে পারবে এটাতেই হয়তো। ধরো এ একটা ছেলে, বি একটা মেয়ে, ঠিক আছে? তো এ হচ্ছে একটা ছেলে, বি হচ্ছে একটা মেয়ে। বি কি জানতো না, এ হচ্ছে খুব ভালো ছেলে, এ কখনো মিথ্যে কথা বলে না, এ কখনো খারাপ ব্যবহার করে না, এ যা বলে সব সত্যি বলে। বি এই ধারণার বশবর্তী ছিল।
কিন্তু এ আর বি দীর্ঘদিন মেলামেশার পর জানতে পারলো যে এ যা কথা বলেছে সবগুলোই ছিল মিথ্যা, সবগুলোই ছিল ঢপ এবং সবগুলোই ছিল বেকার বেকার কথা। তো বি যখন জানতে পারলো যে এ পুরোপুরি মিথ্যাবাদী, তখন তার কি হলো? তার জ্ঞান চক্ষুর উদয় হলো। তখন সে লোককে কি বলবে? আরে এ একদম ভালো ছেলে নয়, এ হচ্ছে বাজে ছেলে, ও সবসময় মিথ্যে কথা বলে, ও যা বলছে সব মিথ্যা, ও হচ্ছে একটা ঠকবাজ ছেলে। বি কেন এই কথাটা বলতে পারছে? বি এই কথাটা বলতে পারছে তার কারণ বি এর সম্বন্ধে প্রকৃত বাস্তব সত্যের মুখোমুখি হয়েছে। নেক্সট পার্ট। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার আপনি এইগুলো কেন এভাবে বোঝালেন গল্পটা আমাদেরকে? কারণ তোমাদেরকে বড় কোশ্চেন লিখতে হবে এই স্টাইলেই। আরেকটা কথা, প্রত্যেকটা বড় কোশ্চেনের শেষ 4 লাইন তোমার, এই কথাটা মাথার মধ্যে বসিয়ে নাও। আমরা কি করি, একটা যে কোনো সহায়িকা বই থেকে পড়লাম, দিয়ে গজগজ করে লিখে দিলাম আমরা। তো গজগজ করে লিখে দেওয়া ব্যাপারটা নয়। শেষ 4 লাইনের মূল্যায়ন তুমি টানবে, লাস্ট প্যারা তোমার, যেখানটায় একমাত্র তুমি খেলবে, অন্য কেউ নয়। জ্ঞানচক্ষু গল্পটা পড়ে তোমার যে অভিব্যক্তি, প্রত্যেকটা বড় কোশ্চেনে তোমাকে তাই লিখতে হবে। শেষ 4 লাইনটা তোমার সম্পূর্ণ। তোমাদেরকে আজকের এই গল্পের এই পার্টগুলো বোঝানোর কারণ, আমি তোমাদেরকে যে বড় কোশ্চেনগুলো পাঠাবো, স্বভাবতই আমার একটা বদনাম আছে যে আমার বড় কোশ্চেন খুব টাফ। এটা আমার সন্তানতুল্য ছাত্রছাত্রীরা বলে থাকে যে স্যার আপনার নোটস তৈরি করা ভীষণ কঠিন। তো দেখো, তার আগে হচ্ছে আমি বলে দিই, আমার একটা সৃষ্টি আছে, সেটা হচ্ছে ব্যাকআপ নোটস সৃষ্টি। অর্থাৎ জ্ঞানচক্ষু থেকে যখন তুমি কোনো বড় কোশ্চেন কমন পাবে না, তখন তোমার ঝুলিতে থাকবে ব্যাকআপ নোটস। অর্থাৎ কমন না পেলেও তুমি ওই নোটসটা লিখলে 5-এর মধ্যে 3.5 থেকে 4 পাবে। কিন্তু ব্যাকআপ নোটস লিখে 5-এ 5 পাওয়া যায় না। পয়েন্ট 1। পয়েন্ট টু হচ্ছে কি, আমার নোটস যেগুলো আমি পাঠাবো সেগুলো একটু 3টে কোয়ালিটির হয়। কেমন কোয়ালিটি? আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মুড়ি খেয়েও আমাদের পেট ভরে, ভাত খেয়েও পেট ভরে, আর বিয়ে বাড়িতে গিয়ে ভোজ খেয়েও পেট ভরে। তুমি দেখবে যখন অনেক রকম পঞ্চব্যঞ্জন দিয়ে আমরা খাবারটা খাই, পেটটা যেন একটু বেশিই ভালো করে ভরে। তো আমার ফার্স্ট নোটসগুলো যেগুলো যাবে সেগুলো হচ্ছে হাই কোয়ালিটি। তোমরা যারা বুঝতে পারবে না সেই নোটসগুলো, তাদের জন্য ভাত অর্থাৎ সেকেন্ড কোয়ালিটির নোটস যাবে। তারপরে হচ্ছে একদম মুড়ি কোয়ালিটির নোটস যাবে আর কি, যেগুলো একদম অ্যাভারেজ অ্যান্সার। মনে রাখবে, মুড়ি অ্যান্সার লিখলে অর্থাৎ নিচের দিকের অ্যান্সারগুলো লিখলে, লো কোয়ালিটির নোটস লিখলে তোমরা সেখানে 5-এ 3.5 পাবে। আর যদি তোমরা ভাত কোয়ালিটি লেখো অর্থাৎ মিডিয়াম কোয়ালিটি লেখো, তখন তোমরা 5-এ 4 পাবে। আর যেগুলো হাই কোয়ালিটির নোটস মানে ফিল্টার নোটস, যেখানে ভাষা একটু কঠিন, সব কিছুই কঠিন, সেগুলো হচ্ছে 5-এ 5 পাওয়ার যোগ্যতা অর্জন করে এবং সেগুলো সম্পূর্ণরূপে 150 শব্দের মধ্যেই আবদ্ধ। প্রথম কথা দেখো, আমি নোটস দেবো এই ভরসা তোমাদের যেমন থাকবে, প্লাস এটা তোমরা রেডি হও যে তুমি নোটসটা লিখবে কিভাবে। আগে সেটা শিখে নাও যে আমি গল্পটা পড়েছি, এই গল্পটার থেকে নোটস আমি লিখবো কিভাবে, এটাও তোমরা শিখে যাবে যখন তোমরা আমার প্রথম বড় কোশ্চেনটা পাবে, বড় কোশ্চেনের অ্যান্সারটা পাবে। শুধু লক্ষ্য করবে যে স্যার কিভাবে লিখেছেন, পরের নোটসটা তোমরা ঠিক সেভাবেই লিখবে। তো আজকে গেল জ্ঞানচক্ষুর সম্বন্ধে লাস্ট ক্লাস। হ্যাঁ, অনেকের প্রশ্ন ছিল যে ব্যাকরণ ক্লাসের কবে আসবে। ব্যাকরণ ক্লাস তোমাদের সামনের সপ্তাহ থেকে আসবে। প্রথম চ্যাপ্টার কারক শুরু হবে। জাস্ট আমি আমার সমস্ত কিছু প্রিপারেশনটা শেষ করে নিই, তারপরে ব্যাকরণ ক্লাস, বোর্ডে ব্যাকরণ বোঝানোর ক্লাস তোমরা পাবে। আর যেহেতু তোমাদের বাংলা সাবজেক্টের দায়িত্ব আমি নিয়েছি, টেনশন তোমাদের থেকে আমার বেশি। অতএব তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা প্রত্যেক পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট পাবে এবং অক্টোবরের আগে তোমাদের মাধ্যমিকের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, তোমাদের কালকে তোমাদেরকে আমি মানে কতগুলো এসএকিউ নোটস পাঠাবো, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন, যেগুলো এসএটি শর্ট অ্যান্সার টাইপ, যেগুলো 1 নাম্বারের কোশ্চেন হয়,
কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ভালো করে লেখা যায়, সেগুলো কালকে একটু গ্রুপে অ্যালার্ট থাকবে, আমি নোটস পাঠিয়ে দেবো। আমি 10টা পাঠাবো, তোমরাকে 10টা কোশ্চেন দেবো, সেই 10টা কোশ্চেনের উত্তর তোমরা যেমন পারবে, দেখো আমি প্রথমেই বলছি না তোমরা পারফেক্ট করতে পারবে, যে যেমন পারবে সে সেরকমভাবে লিখে আমাকে দেখাবে। তার আগে কি করবে, আমি যে 10টা কোশ্চেন তোমরাকে পাঠাচ্ছি সেই 10টা কোশ্চেনকে ভালোভাবে দেখবে, মুখস্থ নয়, খাতায় নয়, মাথায় রাখবে, মাথায় কিভাবে স্যার লিখেছেন আমাকে সেভাবে লিখতে হবে। আর কালকে এসএটি পাঠাবো, তারপরে মার্কস 3 পাঠাবো, তারপরে মার্কস 5। তোমরা ঠিক করে নেবে, আমাকে কমেন্ট করে জানাবে যে কে কী ধরনের নোটস চাও, যে স্যার আমার হাই কোয়ালিটি নোটস চাই, স্যার আমার এভারেজ, স্যার আমার মিডিয়াম কোয়ালিটি। যদিও তোমরা যেমন চাইবে, আমি কিন্তু প্রথমে হাই কোয়ালিটি পাঠাবো। আর তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝতে পারছি না, তোমরা এটা দেখার পরে আমাকে এটা অবশ্যই কমেন্ট করবে। ওকে, ব্যাস, থ্যাংক ইউ।